করছি আজকে উত্তাল সময়ের উপকথা উপন্যাসের দ্বিতীয় পর্ব। এবার দিন বাজার থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে গেছে সেটা ধরেই জিপ ছুটছিল। পাহাড়ি শহর, উঁচু নিচু পথ, গাড়ি একবার টিলার মাথায় উঠছে, তারপরেই নেমে যাচ্ছে নিচে। চড়াই উতরাইতে ওঠানামা করতে করতে নাচের তালে দৌড়াচ্ছে জিপটা। বাজারের জমজমাট এলাকা ছাড়ানোর পর সব কেমন যেন ফাঁকা ফাঁকা। শহর এই ধারে তেমন দানা বাঁধেনি। দূরে দূরে ছাড়া ছাড়া দু চারটে বাড়ি চোখে পড়ে। গাড়ি টিলার ওপর চড়লে দুপাশে গাছ, সেখানে ঝোপঝাড়, বুনো গাছের জটলা। উতরাইতে নামলে কিন্তু দৃশ্যটা বদলে যাচ্ছে। এবার ডাইনে বাঁয়ে দুদিকেই সমতল জমিতে ধানের ক্ষেত। রাস্তায় অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের গায়ে মিটমিট করে দু একটা বাল্ব জ্বলছে। সেগুলো থাকা না থাকা সমান। জোনাকের আলোও তার চেয়ে জোরালো, তবে পূর্ণিমার চাঁদ আকাশের অনেকটা উঁচুতে উঠে এসেছে। অঢেল জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে লক্ষ লক্ষ মাইল নিচের পৃথিবী। জিপের পেছন দিকের সিটে পাশাপাশি বসেছিল বিনয় আর বিশ্বজিৎ। বেশ খানিকটা সময় চুপচাপ কেটেছে। অন্যমনস্কের মতো বাইরের দৃশ্যাবলী দেখছে বিনয়। নতুন একটা জায়গায় এলে সেখানকার সম্বন্ধে আগ্রহ থাকাটা স্বাভাবিক। বিনয়বাবু, বিশ্বজিতের ডাক কানে আসতে মুখ ফিরিয়ে তাকায় বিনয়। কিছু বলবেন? হ্যাঁ, রস আইল্যান্ডে উদ্বাস্তুরা নামার পর থেকে ওদের যেভাবে রিসিভ করা হয়েছে সেটা আপনার কেমন লাগলো? চমৎকার। সবচেয়ে আমার ভালো লেগেছে চিফ কমিশনারকে। আন্দামানের বিশিষ্ট বাঙালিরা রিফিউজিদের ভরসা দেবার জন্য ছুটে যাবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু চিফ কমিশনার একজন নন বেঙ্গলি, বাঙালি উদ্বাস্তুদের সম্বন্ধে তিনি এতটা সিম্প্যাথেটিক ভাবতে পারিনি। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বজিৎকে। তার মুখে বিচিত্র একটু হাসি ফুটে ওঠে। কি আছে সেই হাসিতে? ব্যঙ্গ, মজা, না অন্য কিছু? কয়েক লহমা অবাক হয়ে তাকিয়ে থাকে বিনয়। তারপর দ্বিধাগ্রস্তের মতো জিজ্ঞেস করে, কি হলো, আপনি হাসছেন যে? লোকটার দুটো চেহারা আছে, একটা তো আপনি দেখেছেন, আর অন্যটা? সেটা এত তাড়াতাড়ি কি বোঝা যাবে? সবে তো এলেন। বলতে বলতেই বিশ্বজিৎ থেমে গেলেন। ধীরে ধীরে মুখটা ওধারের জানালার দিকে ফিরিয়ে আনমনা তাকিয়ে রইলেন। বিনয় বুঝে নিল এই নিয়ে আপাতত বিশ্বজিৎ মুখ খুলবেন না। তার মনে একটা ধন্দ ঢুকে গেল। চিফ কমিশনারকে যেটুকু দেখা গেছে তাতে তো বেশ ভালোই লেগেছে। অমায়িক, সহানুভূতিশীল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দণ্ডমুণ্ডের কর্তা, কিন্তু লেশমাত্র অহমিকা নেই। চিফ কমিশনারের চিন্তাটা ঠেলে সরিয়ে দিতেই আবার ঝিনুকের মুখ চোখের সামনে ফুটে উঠল। উদ্বাস্তুরা তাকে ছাড়তে চাইছিল না, তবু বিশ্বজিৎ তাকে যে একরকম টেনে নিয়েই এই বাংলোয় চলেছেন, সেটা একদিক থেকে ভালোই হয়েছে। বিশ্বজিতের অ্যাটাচিতে উদ্বাস্তুদের নামের যে দীর্ঘ তালিকাটা রয়েছে, সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আজ রাতেই ঝিনুক কাদের সঙ্গে এসেছে বার করা যাবে। অনেকটা দৌড়ের পর একটা চৌমাথায় চলে এলো বিনয়দের জিপ। কালীপদ গাড়িটা ঘুরিয়ে ডান পাশের রাস্তায় নিয়ে গেল। মোড়ের মুখেই বাঁ দিকে প্যাগোডা ধরনের বড় বিল্ডিং। বিশ্বজিৎ ওধারের জানালা থেকে মুখ ফিরিয়ে বললেন, এই দেখুন, এটা ফুঙ্গিচাউং বুদ্ধ মন্দির, আর খানিকটা গেলেই আমার বাংলো। বিনয়ের মনে পড়ে গেল ব্রহ্মদেশ ব্রিটিশ আমলে ছিল ভারতের একটি প্রদেশ। 1935 পর্যন্ত সেখান থেকে কয়েদিদের পাঠানো হতো আন্দামানে। এদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মের উপাসক। খুব সম্ভব সেই কারণেই এখানে ফুঙ্গিচাউং গড়ে তোলা হয়েছে। বুদ্ধ মন্দির পেছনে ফেলে আরও 2-3টে ছোট ছোট টিলা পেরিয়ে একটা অনেক উঁচু টিলার ঢালে চলে এলো জিপ। নিচেই উপসাগর। বিনয় আন্দাজ করে নিল এটাই সোসেস্ট্রেস বে। রস আইল্যান্ডের দিক থেকে বেঁকে এই ধারে চলে এসেছে। টিলার গায়ে বেশ কটা কাঠের বাংলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা দোতলা বাংলোর কম্পাউন্ডের ভিতর জিপটা নিয়ে এসে থামিয়ে দিল কালীপদ। বিশ্বজিৎ বললেন, এই হলো আমার আস্তানা, আসুন। দুজনে নেমে পড়লেন। বাইরের দিকে কটা বাল্ব জ্বলছিল, সেই আলোয় দেখা গেল বাংলোর গ্রাউন্ড ফ্লোরে 2-3টে ঘর ছাড়া বাকি অংশটা ফাঁকা। সেইখানে গাড়ি রাখার ব্যবস্থা। একপাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি। বিনয়কে সঙ্গে নিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বিশ্বজিৎ কালীপদকে বললেন,
কালীপদ, আমার অ্যাটাচি আর বিনয়বাবু সুটকেস টুটকেস ওপরে নিয়ে আয়। দোতলায় উঠলেই বড় একটা হল ঘর, কাঠের ফ্লোরে জুটের কার্পেট পাতা, তার দুধারে 2 সেট বেতের সোফা, সেন্টার টেবিল আছে, আর এক পাশে ডাইনিং টেবিল এবং অনেকগুলো চেয়ার। সিলিং থেকে 4টে ফ্যান ঝুলছে। দুপাশের দেওয়ালের ল্যাম্পশেডের ভিতর জোরালো আলো জ্বলছিল। একপাশের দেওয়াল জুড়ে কাচের পাল্লা দেওয়া আলমারি, সেগুলো রকমারি বইয়ে ঠাসা। হলঘরটি ঘিরে 4টে বেডরুম, কিচেন ইত্যাদি। বিনয়দের পায়ের আওয়াজে কিচেন আর বেডরুমগুলোর দিক থেকে 3 জন বেরিয়ে এলো। বয়স 20 থেকে 40-42-এর মধ্যে। দেখেই বোঝা যায় এরা কাজের লোক। একটা সোফায় বিনয়কে বসিয়ে নিজে তার পাশে বসলেন বিশ্বজিৎ। বিনয়ের সঙ্গে 3 জনের পরিচয় করিয়ে দিলেন। এর কথা তো তোমাদের বলেছি, যতদিন আন্দামানে আছেন মাঝে মাঝে আমাদের এখানে এসে থাকবেন। পূব দিকের বড় ঘরটায় ওর জন্য বিছানা টিছানা করে রেখেছে তো? 3 জনেই ঘাড় কাত করে বলল, হয়েছে। আর রান্না টান্না? ওরা জানালো তাও হয়ে গেছে। বিনয় বুঝতে পারে তাকে যে এখানে নিয়ে আসবেন তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বিশ্বজিৎ। এবার কাজের লোকেদের নামগুলো বিনয়কে জানিয়ে দেন বিশ্বজিৎ। সবচেয়ে কম বয়সী ছেলেটির নাম গোপাল, যার বয়স 30-32, সে কার্তিক। আর বয়স্ক লোকটি হলো ভুবন। বিশ্বজিৎ ভুবনকে বললেন, আমাদের জন্য গরম চা নিয়ে এসো, আগুন আগুন, ঠান্ডা শরবত যেন না হয়ে যায়। কার্তিক, জল গরম করে আমার আর বিনয়বাবুর ঘরের বাথরুমে দিয়ে আসবে, দেরি করো না। কার্তিক আর ভুবন ব্যস্ত হয়ে পড়ে। ঝটিতে দুজনে ভিতর দিকে চলে যায়, নিশ্চয়ই কিচেনে। তবে গোপাল একধারে উদ্গ্রীব দাঁড়িয়ে থাকে, যদি তাকে কোনো ফরমাশ দেওয়া হয় তারই অপেক্ষায়। বিনয়ের কৌতূহল হচ্ছিল, কাজের লোকেরা আছে ঠিকই, তবু বাংলোটা কেমন যেন ফাঁকা ফাঁকা। একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আচ্ছা, আর কাউকে তো দেখছি না। ইঙ্গিতটা ধরতে পেরেছিলেন বিশ্বজিৎ। কয়েক পলক স্থির দৃষ্টিতে বিনয়ের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে কৌতুক ঝিলিক দিয়ে যায়। হঠাৎ শব্দ করে হেসে ওঠেন, স্বচ্ছ নির্মল প্রাণখোলা হাসি। হাসতে হাসতেই বলতে থাকেন, কি ভেবেছিলেন গন্ডাখানেক বাচ্চা কাচ্চা নিয়ে রসে বসে আছি? আমি একদম একা। চিরকুমার থাকবো কিনা জানি না, তবে কোনো মহিলা নিয়ার ফিউচারের মিসেস রাহা হয়ে আমার লাইফে আবির্ভূত হবেন এমন সম্ভাবনা আপাতত নেই। কাকা আছেন, তার কথা তো আপনাকে বলেছি, তিনি কনফার্মড চিরকুমার। আন্দামানে দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ান। রিসেন্টলি রিফিউজিরা আসতে শুরু করেছে, তাদের সঙ্গে ইদানিং বেশিরভাগ সময়টা কাটান। আর এই পোর্ট ব্লেয়ারে যখন আসেন আমার কাছেই থাকেন। ইতিমধ্যে ভুবন চা দিয়ে গেল। কাপ তুলে নিয়ে বিশ্বজিৎ বলতে লাগলেন, অবশ্য আমার মা, 2 বোন আর 1 ভাই কলকাতার বড়ানগরে থাকে। বছরে একবার এসে কয়েকদিন এখানে কাটিয়ে যায়। আমার বাবা নেই। এই যে বাংলোটা দেখছেন, এটা পুরোপুরি ভিত্রিতান্ত্রিক। ভুবন, গোপাল, কার্তিক আর কালীপদ দিনের পর দিন আমার সব ঝক্কি সামলায়। কালীপদ বিনয়ের মালপত্র আর বিশ্বজিতের অ্যাটাচিটা মাথায় কাঁধে চাপিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো। বিশ্বজিৎ তাকে বললেন, বিনয়বাবুর জিনিসগুলো পূব দিকের ঘরে রেখে অ্যাটাচি কেসটা আমার ঘরের আলমারিতে ঢুকিয়ে রাখবে। বিনয়ের বুকের ভেতর জোরালো ঝাঁকুনি লাগে। বলতেই যাচ্ছিল, অ্যাটাচিটা এখানে থাক, রিফিউজিদের লিস্টটা আমি দেখব। কিন্তু বলা গেল না। ঝিনুকের জন্য সে কতটা ব্যগ্র হয়ে আছে, তার সঙ্গে ঝিনুকের সম্পর্কটা কী ধরনের, সেই সব বিশ্বজিৎকে জানানো যায়নি। মাত্র একদিনের পরিচয়ে জীবনের গোপন দহন কি খুলে মেলে দেখানো যায়? বিশ্বজিৎকে সে শুধু বলেছিল ঝিনুক নামে একটি মেয়ের খোঁজ করছে। চেনা জানা কারোর সম্বন্ধে জানতে চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, সেটাকে খুব সম্ভব লঘুভাবেই নিয়েছেন বিশ্বজিৎ। তেমন গুরুত্ব দেননি। হয়তো ভেবেছেন যখন হোক নামের তালিকা ঘেঁটে বিনয়কে বললেই হলো। কিন্তু বিনয়ের এই সন্ধানের পেছনে কতখানি উৎকণ্ঠা, কতখানি ব্যাকুলতা আর আবেগ জড়িয়ে আছে তিনি বুঝবেন কি করে? বিশ্বজিৎ এবার বললেন, আমার কথা তো শোনালাম। জগদীশ কাকা লিখেছেন, লক্ষ লক্ষ উদ্বাস্তুর সঙ্গে ইস্ট পাকিস্তান থেকে আপনিও ইন্ডিয়ায় চলে এসেছেন। ব্যাস এইটুকুই। আপনার সম্বন্ধে, পাকিস্তানের পরিস্থিতি সম্বন্ধে আমার খুব জানতে ইচ্ছে করছে। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে। তাছাড়া সারাদিনের ট্রেনে আমি দুজনেই ভীষণ টায়ার্ড। আজকে থাক,
পরে আপনার কথা শোনা যাবে। কার্তিক এসে খবর দিল বাথরুমে গরম জল দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া চুকতে চুকতে বেশ রাত হয়ে গেল। বিনয়কে পূব দিকের ঘরে পৌঁছে দিয়ে দক্ষিণ দিকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন বিশ্বজিৎ। বিনয়ের ঘরের মাঝখানে মস্ত খাট ছাড়াও রয়েছে আলমারি, ড্রেসিং টেবিল, আর্ম চেয়ার, মেঝেতে জুট কার্পেট ইত্যাদি। শিয়রের দিকে এবং ডান পাশে কাঠের দেওয়ালের গায়ে মস্ত জোড়া জানালা, পাল্লাগুলো খোলা। ধপধপে নরম বিছানায় কিছুক্ষণ চুপচাপ বসে রইল বিনয়। দুই দেওয়ালে দুটো আলো জ্বলছিল, একসময় নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল সে। 4.5 দিনের সমুদ্রযাত্রা, তার ভেতর পুরো একটা রাত সাইক্লোনের তুমুল তাণ্ডবের মধ্যে কেটেছে। আজ রস আইল্যান্ডে নামার পর লহমার জন্য বিশ্রাম হয়নি। কত মানুষ, কত রকমের ঘটনা, সারাক্ষণ হইচই। এসবের মধ্যে গা এলিয়ে জিরিয়ে নেবার ফুরসত কোথায়? সারা শরীরে অসীম ক্লান্তি, কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গে তো ঘুমিয়ে পড়ার কথা। ঘুম আসছে না। খানিকটা সময় এপাশ ওপাশ করে বিনয় উঠে পড়ল। বিছানা থেকে নেমে শিয়রের দিকের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বায়ে ঘন জঙ্গলে ঢাকা মাউন্ট হ্যারিয়েটের গায়ে সেই সাদা ক্রসটা চোখে পড়ছে, আর ডাইনে কোনাকুনি পাহাড়ের মাথায় সেলুলার জেল। সামনের দিকে সোজাসুজি যতদূর চোখ যায় উপসাগর, সোসেস বে। পোর্ট ব্লেয়ার এখন একেবারে নিঝুম। কীটপতঙ্গ, সরীসৃপ বা মানুষ কেউ জেগে নেই। কিন্তু সমুদ্র বুঝিবা কখনো ঘুমায় না। বহুদূর থেকে জ্যোৎস্নার রূপলি তাবক মোড়া ঢেউয়ের পর ঢেউ সশব্দে আছড়ে পড়ছে পারে, অবিরল, ক্লান্তিহীন। আর আছে জোরালো হাওয়া। সমুদ্র ফুঁড়ে উঠে এসে শহরের বাড়িঘর, উঁচু উঁচু ঝাঁকড়া মাথা, মহাবৃক্ষ নাস্তানাবুদ করে দিচ্ছে। বিনয়ের কোনো দিকেই লক্ষ্য নেই। সমস্ত কিছু ছাপিয়ে ঝিনুকের মুখ চড়াচড় জুড়ে চোখের সামনে ফুটে উঠছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ কি আরও বেশি দিন, যতদিনই বা লাগুক, মধ্য আন্দামানে সে যাবেই। একবার যখন দেখা গেছে, ঝিনুককে খুঁজে বার করতেই হবে। বুঝিয়ে দেবে অপমানে অভিমানে ঝিনুক যে নিরুদ্দেশ হয়েছিল সেজন্য সে দায়ী নয়। ঝিনুকের মানসিক যাতনা, যাবতীয় ক্লেশ আর ক্ষোভ সে ঘুচিয়ে দেবে। ভাবতে ভাবতে আচমকা মস্তিষ্কের গোপন কুঠুরি থেকে আরও কয়েকটা মুখ বেরিয়ে এলো। আনন্দ, সুনীতি, হিরণ, সুধা এবং হ্যাঁ, ঝুমা। কি আশ্চর্য! 5 দিনেরও বেশি সময় ঝিনুকের জন্য বুকের ভিতরটা এমনই উতরলো হয়ে আছে যে আর কারোর কথা তার মনেই পড়েনি। এমনকি ঝুমাকেও মনে পড়েনি। বিশ্বব্রহ্মাণ্ড ভুলে গিয়েছিল বিনয়। সময় এক অলৌকিক জাদুকর। কয়েক মাস আগে ঝিনুক যখন চলে গিয়েছিল, কেউ যেন তাকে অপার শূন্যতায় ছুঁড়ে দিয়েছিল। তারপর ধীরে ধীরে তার সব দুঃখ, সব আকুলতা কখন যে হরণ করে নিতে শুরু করেছিল সময়, টের পায়নি বিনয়। বাকি যেটুকু ছিল তা প্রায় মুছে দিয়েছে ঝুমা। এ এক পরমাশ্চর্য মেয়ে, বেপরোয়া, দুঃসাহসী। যে কোনো যুবককে আচ্ছন্ন করার মতন ম্যাজিক তার হাতে আছে। তাই বলে ঝিনুকের কাছ থেকে বিনয়কে ছিনিয়ে নেবার চেষ্টা সে করেনি। বরং চিরদুঃখী, ধর্ষিত মেয়েটার জন্য তার বুকের ভিতর ছিল অফুরান সহানুভূতি। কিন্তু ঝিনুক নিঃশব্দে নিখোঁজ হবার পর জীবনের যে অংশটা ফাঁকা হয়ে গিয়েছিল, অপার মায়ায় আর মাধুর্যে তা ক্রমশ ভরে দিয়েছিল ঝুমা। নিয়তি তারিতের মতো তার কাছে না গিয়ে যেন আর উপায় ছিল না বিনয়ের। আন্দামানে আসার আগে যখন বিনয় ঝুমার সঙ্গে দেখা করতে যায়, সে বলেছিল রোজ না হলেও 2-3 দিন পর পর যেন বিনয় তাকে একটা করে চিঠি লেখে। ঝুমা তার জন্য অনন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। জীবনের তলকুল পাওয়া ভার, সময়ের পাকে পাকে কত অজানা রহস্য যে লুকিয়ে থাকে। আচমকা বেরিয়ে এসে ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা আর স্বপ্ন তছনছ করে দেয়। কে জানতো আন্দামানের জাহাজে আবার ঝিনুকের সঙ্গে দেখা হয়ে যাবে। আচমকা ঝুমা এবং ঝিনুক দুজনেই চোখের সামনে থেকে সরে যায়। অপার্থিব কোনো দর্পণে নিজের চেহারাটাই দেখতে পায় বিনয়। প্রতিবিম্ব আঙুল তুলে তীব্র শ্লেষের সুরে বলল, বাহ বাহ, চমৎকার।
যেই ঝিনুক নিরুদ্দেশ হলো অমনি ঝুমার দিকে ঢলে পড়লে তুমি। যে নারী কৈশোরের শুরু থেকে তোমার শ্বাসবায়ুতে জড়িয়ে আছে তার স্মৃতি নিয়ে দিন কাটিয়ে দেওয়া যেত না? একটাই তো জীবন, হাতে কত কাজ তোমার, দেখতে দেখতেই সময় কেটে যেত। আয়নার ছায়া আরও বলল, তুমি একটা নোংরা হীন মানুষ, সংযম নেই, একাগ্রতা নেই, নিষ্ঠা নেই। যেই ঝিনুকের সঙ্গে দেখা হলো অমনি তার জন্য উতলা হয়ে উঠেছ। দুই যুবতীকে দুই আঙুলের ডগায় দাঁড় করিয়ে এখন কি খেলা খেলতে চাও তুমি, বিশ্বাসঘাতক? একসঙ্গে দুটি মেয়ের সঙ্গে প্রবঞ্চনা করতে তোমার আটকাবে না? মধ্য আন্দামানে যদি ঝিনুকের সঙ্গে দেখা হয় কি করবে তাকে নিয়ে? ওদিকে ঝুমার সঙ্গে তোমার যে সম্পর্কটা গড়ে উঠেছে তারই বা কী হবে? কি তার ভবিষ্যৎ? বিনয় আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। মাথার ভিতরটা ঝিমঝিম করছে, স্নায়ুমণ্ডলী ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এলোমেলো পা ফেলে প্রায় টলতে টলতে এসে বিছানায় নিজের শরীরটাকে ছুঁড়ে দিল। খুব ভোরে ওঠা বহু দিনের অভ্যাস বিনয়ের। আজ কিন্তু একটু দেরি হয়ে গেল। ঘুম ভাঙতে চোখে পড়ল সোসেস্ট্রাস বে অনেক দূরে, যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, তারও ওধারে জলতল থেকে যেন সূর্যটা আকাশে ঢাল বেয়ে বেশ খানিকটা ওপরে উঠে এসেছে। সকালের লাল টকটকে সূর্য এখন রং পাল্টে সোনালি হতে শুরু করেছে। খোলা জানালা দিয়ে অঢেল রোদ এসে পড়েছে ঘরে। কয়েক পলক বাইরে তাকিয়ে রইল বিনয়। কাল রাতে যেমনটা শুনেছিল, আজও উপসাগর থেকে পাড়ে ঢেউ ভেঙে পড়ার শব্দ উঠে আসছে বিরামহীন। আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে উড়ছে সিগাল। এই সাগর পাখিদের নজর কিন্তু জলের দিকে। মাছের নড়াচড়া দেখলেই ছোঁ দিয়ে পড়ছে। ধারালো ঠোঁট সামুদ্রিক কোনো মাছ গেঁথে ফের উঠে যাচ্ছে। বেশিক্ষণ বসে থাকা গেল না। চকিতে মনে পড়ে গেল সকালের দিকেই উদ্বাস্তুদের সঙ্গে নতুন সেটেলমেন্টে যেতে হবে। বিনয় ব্যস্তভাবে উঠে পড়ে। আর কার্তিক তখনই এক বালতি গরম জল নিয়ে এসে ঘরে ঢুকল। বলল, বাবু তাড়াতাড়ি চান করে নিন, স্যারের চান হয়ে গেছে, আপনার জন্যই হলে বসে আছেন। বালতিটা লাগোয়া বাথরুমে নিয়ে যাচ্ছিল কার্তিক। তাকে থামিয়ে বিনয় জিজ্ঞেস করে, এখনও তো এত ঠান্ডা পড়েনি, কালো গরম জল দিয়েছিলে, আজও দিলে। ইঙ্গিতটা ধরতে পেরেছিল কার্তিক। সে বুঝিয়ে দিল, বর্ষার জল পোর্ট ব্লেয়ারে ধরে রাখার ব্যবস্থা আছে, সারা বছর তা সাপ্লাই করা হয়। একে জমা জল, তার উপর এখানকার সামুদ্রিক নোনা বাতাস, শুধু জমানো জলে চান করলে শরীর খারাপ হবে, তার সঙ্গে গরম জল মিশিয়ে নিলে ভয় নেই। মিনিট 20 ভেতর শেভ করে চান সেরে পোশাক পাল্টে হলঘরে চলে এলো বিনয়। আন্দামানের জাহাজে ওঠার আগে প্যান্ট শার্ট কিনেছিল, এখন তাই পরেছে সে। একটা সোফায় বসে সেন্টার টেবিলের ওপর ঝুঁকে খুব মন দিয়ে একতারা কাগজ দেখছিলেন বিশ্বজিৎ। কাছাকাছি আসতেই বিনয় চিনতে পারল, কাল যে উদ্বাস্তুরা এসেছে কাগজগুলোতে তাদের নামটাম টাইপ করা রয়েছে। বিশ্বজিৎ তাহলে ঝিনুকের কথা ভুলে যাননি? সেই কাদের সঙ্গে বঙ্গোপসাগরের এই দ্বীপপুঞ্জে এসেছে নিশ্চয়ই জেনে গেছেন তিনি। অফুরান আশায় আর উত্তেজনায় বুকের ভিতরটা দুলতে থাকে বিনয়ের। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন বিশ্বজিৎ, বললেন, বসুন, গুড মর্নিং। বিশ্বজিতের দিকে চোখ রেখে মুখোমুখি একটা সোফায় বসে পড়ল বিনয়। বলল, গুড মর্নিং। বিশ্বজিৎ ধীরে ধীরে মাথাটা ডাইনে থেকে বাঁয়ে, বাঁয়ে থেকে ডাইনে হেলাতে হেলাতে বললেন, নো স্যার, তাপসী লাহিড়ী বা ঝিনুক নামে কাউকেই তো পাওয়া গেল না। আমি পুরো লিস্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, ওই নাম দুটো কোথাও নেই। এক ফুঁয়ে সব আলো কেউ যেন নিভিয়ে দিয়েছে। চতুর্দিক থেকে অনন্ত হতাশে বিনয়কে ঘিরে ধরতে থাকে। বিহবলের মতো সে বলল, নেই। আমার চোখে হয়তো এড়িয়ে গেছে, এই নিন, আপনি বরং একবার দেখুন। কাঁপা হাতে বিশাল লিস্টটা তুলে নেয় বিনয়। দৃষ্টিশক্তিকে প্রখর করে রুদ্ধশ্বাসে প্রতিটি পাতা আঁতি পাঁতি করে খুঁজতে থাকে সে। নেই, নেই। বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও ঝিনুক থাকতে পারে, কিন্তু এই তালিকায় নেই। চকিতে বিদ্যুৎতাড়িত গতিতে একটা সংকেত বিনয়ের মাথার ভেতর খেলে যায়। যার সঙ্গে এসেছে ঝিনুক, তাকে হয়তো সে নিজের আসল নামটা জানায়নি।
এই নিয়ে তার মনে এখন আর লেশমাত্র ধন্দ নেই। মিডল আন্দামানে গেলেই সব সংশয়ের অবসান হবে। তার সংকল্প আরও দৃঢ় হয়। মিডল আন্দামানে তাকে যেতেই হবে। সেন্টার টেবিলে লিস্টটা নামিয়ে রাখে বিনয়। বিশ্বজিৎ তাকে লক্ষ্য করছিলেন, জিজ্ঞেস করলেন, নিজের চোখে দেখলেন তো? হ্যাঁ, নেই দেখলাম। রান্নার লোকটা এসে গেছে। এসে বলল, স্যার, খাবার হয়ে গেছে, দেব? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। চলুন বিনয়বাবু। হলঘরের একধারে সমুদ্রের দিকের জানলার পাশে ডাইনিং টেবিল। সেখানে গিয়ে বসতে না বসতেই ভুবন দুজনকে বড় বড় প্লেটে লুচি, তরকারি, বেগুন ভাজা আর মিষ্টি দিয়ে গেল। বিশ্বজিৎ বললেন, নিন, পেট ভরে খেয়ে নিন। খাওয়া হলেই বেরিয়ে পড়বো আমরা। জেফ্রি পয়েন্টে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। তার আগে কিন্তু খাবার দাবার কিচ্ছু মিলবে না। জেফ্রি পয়েন্ট? সেটা কোথায়? এখান থেকে অনেকটাই দূর, ওই 50-52 মাইল তো হবেই। সমুদ্রের একটা বে আছে ওই দিকটায়, ওখানেই রিফিউজিদের নতুন সেটেলমেন্ট বসানো হচ্ছে। ও, ওখানে জঙ্গল নেই? আন্দামানে এমন কোনো জায়গা পাবেন না যেখানে জঙ্গল নেই। জেফ্রি পয়েন্টও ডিপ ফরেস্ট, গেলেই দেখতে পাবেন। গভীর জঙ্গলে কিভাবে বসতি গড়ে উঠছে ভেবে পেল না বিনয়। তবে এই নিয়ে আর সে কোনো প্রশ্ন করল না। খাওয়া হয়ে গেলে কার্তিককে ডেকে বললেন, এই স্যারের সঙ্গে ওর ঘরে যাও, ওর মালপত্র গোছগাছ করে কালীপদর গাড়িতে রেখে আসবে। কিছুক্ষণের মধ্যে বিনয়কে সঙ্গে নিয়ে নিচে নেমে এলেন বিশ্বজিৎ। জিপে স্টিয়ারিং ধরে বসে আছে কালীপদ। গাড়িটা বেশ প্রশস্ত। সামনের দিকে ড্রাইভার ছাড়াও দুজন বেশ আরাম করে বসতে পারে। বিশ্বজিৎ তার ফ্রন্ট সিটেই উঠে বসল। বিনয়ের সুটকেস হোল্ডল পিছন দিকে সিটে রেখে গিয়েছিল কার্তিক। কালীপদকে কিছু বলতে হলো না। খুব সম্ভব তার জানা আছে কোন দিকেই যেতে হবে। স্টার্ট দিয়ে ঢাল বেয়ে খানিকটা নেমে ডান ধারের রাস্তা ধরে জিপটাকে ছুটিয়ে নিয়ে চলল। চড়াই উতরাই পেরিয়ে গাড়ি চলছে তো চলেছেই। রাস্তার দুধারে কোথাও খাদ, কোথাও সমতল জমি, খাদে জঙ্গল মাথা তুলে আছে, কোথাও বা ধানের ক্ষেত। মাঝে মাঝে কাঠের বাড়ি, 2-4টে দালান কোঠা। কাল রাত্রিরে ওই পথ দিয়েই বিশ্বজিতের বাংলোয় গিয়েছিল বিনয়। তখন পরিপূর্ণ চাঁদ আলো ঢেলে দিচ্ছিল নিচের পৃথিবীতে। সমস্ত কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন এই দিনের বেলাতেও রাস্তাঘাট এবং দুধারের দৃশ্যাবলী চিনতে অসুবিধা হলো না। ছবির মতন সব মাথায় গাঁথা হয়ে গেছে। ফুঙ্গিচাং পার হয়ে জিপের মুখ ডান পাশের রাস্তার দিকে যখন কালীপদ ঘোরাচ্ছে, বিনয় রীতিমতো অবাকি হলো। কেননা তাদের বাঁ দিকে যাবার কথা। সেখানে এবারদিন বাজারের লাগোয়া 2-3টে বাড়িতে উদ্বাস্তুরা রয়েছে। বিনয় ভেবেছিল সকালে সেখানেই যাবে তারা। তারপর উদ্বাস্তুদের সঙ্গে সেটেলমেন্টের দিকে রওনা হবে। গলাস্বর সামান্য উঁচুতে তুলে বিনয় বলল, এ কি, আমরা এবারদিন মার্কেটে যাব না? না। তাহলে? আমরা তো সোজা পোর্টে যাচ্ছি। পোর্ট হলো বন্দর, সেখানে কেন যেতে হবে বোঝা যাচ্ছে না। কিন্তু রিফিউজিরা? বিভাসরা এতক্ষণে ওদের নিয়ে সেখানে পৌঁছে গেছে। পোর্ট থেকে আমরা একসঙ্গে সেটেলমেন্টে যাব, আপনি চিন্তা করবেন না। জিপ মোড় ঘুরে ফের দৌড় শুরু করল। এতক্ষণ দুপাশে ছাড়া ছাড়া কিছু বাংলো জাতীয় বাড়ি চোখে পড়ছিল। কোনোটাই কাছাকাছি নয়, একটার সঙ্গে অন্যটা দূরত্ব অনেকখানি। ক্রমশ বাড়ির সংখ্যা বাড়ছে। কাঠের বাড়ির চাইতে পাকা বিল্ডিং বেশি। 1তলা, 2তলা, মাঝে মাঝে 2-1টা তেতলাও। বেশ কটা কাঠচেরাইয়ের কারখানাও চোখে পড়ল। শহর এই দিকটায় দস্তুর মতো জমজমাট। রাস্তায় প্রচুর লোকজন, জিপ, ভ্যান, কিছু প্রাইভেট কারও ব্যস্তভাবে পাশ দিয়ে চলে যাচ্ছে। এক একটা এলাকা পেরিয়ে যেতে যেতে বিশ্বজিৎ বলে যাচ্ছেন, এই জায়গাটা ভিলানিপুর, এটা হলো হ্যাডো। এইভাবেই একসময় বিশ্বজিতের জিপ পোর্টে পৌঁছে গেল। মূল পোর্টের গা ঘেঁষে কয়েকটা গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলোর পাশেই কালীপদ জিপটা পার্ক করতেই বিশ্বজিৎ বিনয়কে নিয়ে নেমে পড়লেন। কালীপদকে বললেন, বিনয়বাবুর লাগেজ জেটিতে নিয়ে এসো। পার্কিং এরিয়া থেকে খানিকটা এগোলেই মস্ত গেট। গেটের পর ডাইনে বাঁয়ে 2-3টে বিল্ডিং। মাঝখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে। বিল্ডিংগুলোতে জাহাজ কোম্পানির অফিস। কোম্পানির কজন কর্মচারী এই ধারে ওধারে দাঁড়িয়ে গল্প করছিল অলস আড্ডার মেজাজে। নগণ্য পোর্ট,
বিনয়ের মনে হলে খুব সম্ভব এই বন্দরে সবসময় তেমন ব্যস্ততা থাকে না। বিশ্বজিৎকে দেখে ওরা শশব্যস্তে এগিয়ে আসেন। নমস্কার স্যার, রিফিউজিদের নিয়ে বিভাসবাবুরা এসে গেছেন, চলুন স্যার। বিশ্বজিৎ যে পোর্ট ব্লেয়ারের একজন জবরদস্ত অফিসার সেটা টের পাচ্ছিল বিনয়। বিশ্বজিৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং রিফিউজি ডিপার্টমেন্টের একজন হর্তাকর্তা। জাহাজি ব্যাপারটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তবু কখন কি ঝঞ্ঝাটে ফেঁসে যাবে তো বলা যায় না। তাই এখানকার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরদের তুষ্ট রাখতেই হয়। সেই কারণেই খাতিরের এমন বহর। কর্মচারীরা যে বিভাসদেরও চেনে তাও জানা গেল। এই ধরনের ছোট শহরে সবাই সবার পরিচিত। বিশ্বজিৎ প্রতি নমস্কার জানিয়ে বললেন, আপনাদের খবর সব ভালো তো? হ্যাঁ স্যার, সব ভালো। বিশ্বজিৎরা হাঁটছিলেন, পাশাপাশি কর্মচারীরাও চলেছে। বিশ্বজিৎ বললেন, আপনাদের আর কষ্ট করে আসতে হবে না। কিন্তু কে শোনে কার কথা? কর্মচারীরা চলতেই থাকে। নাছোড়বান্দাদের কীভাবেই বা ঠেকানো যায়, তাই বিশ্বজিৎ আর কিছু বললেন না। লম্বা প্যাসেজ পেরিয়ে বিনয়রা মস্ত এক জেটিতে চলে এলো। বিশ্বজিৎ বললেন, এর নাম চ্যাথাম। চ্যাথামের কথা অনেক আগেই বিভাসদের মুখে শুনেছে বিনয়, এই প্রথম দেখল। জেটির পশ্চিম কোণায় স্টিমশিপ মহারাজা নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। কাল রস আইল্যান্ডে উদ্বাস্তুদের নামিয়ে বিশাল জলযান এই দিকে এসেছিল। পাহাড়ের আড়াল থাকায় চ্যাথাম জেটিটা তার চোখে পড়েনি। জেটির মাঝখানে উদ্বাস্তুরা ঘেঁষাঘেঁষি করে বসে আছে, সঙ্গে তাদের লটবহর। সবাই চুপচাপ, কেমন যেন উদাসীন। সরকারি বাবুরা যেখানে নিয়ে যাবেন সেখানেই তো যেতে হবে, এমন একটা নিরুপায় ভাব তাদের চোখে মুখে। 4 দিন সমুদ্র আর 1 রাত এবারডিন মার্কেটে কাটিয়ে দুশ্চিন্তা করার মতন শক্তিটুকুও বুঝিবার নেই। ভাঙাচোরা ছিন্নমূল মানুষগুলো নিয়তির হাতে নিজেদের সঁপে দিয়ে উপসাগরের দিকে তাকিয়ে রয়েছে। বিভাস, নিরঞ্জন এবং পুনর্বাসন দপ্তরের কজন কর্মচারী উদ্বাস্তুদের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল। খানিক দূরে 30-40 জনের এক 5 মিশালি জটলা। মুখ, চোখ এবং দাড়ি পাগড়ি দেখে বর্মী এবং শিখদের চেনা যাচ্ছে। বাকিরা খুব সম্ভব তামিল, মালাবাড়ি, মোপলা এবং ভারতের নানা এলাকার লোক। 2-4 জন বাঙালিও থাকতে পারে। সবাই বেশ বয়স্ক, 50-55 থেকে 60-65 ভেতর বয়স। জেটির গায়ে একপাশে নোঙর ফেলে আছে স্টিমশিপ মহারাজা, অন্যদিকে কালকে সেই 2টো স্টিম লঞ্চ সিগাল আর নটিলাস লোহার শিকল দিয়ে জেটির সঙ্গে বাঁধা রয়েছে। বিশ্বজিৎ বিনয়কে নিয়ে উদ্বাস্তুদের দিকে এগিয়ে গেলেন। শিপিং কোম্পানির কর্মচারীরা অবশ্য থেমে গেল। আন্দামান নিকোবর আইল্যান্ডসের ম্যাজিস্ট্রেটকে খানিকক্ষণ সঙ্গ দিয়ে যথেষ্ট সম্মান দেখানো হয়েছে। এবার তারা ধীরে ধীরে ফিরে যেতে লাগল। হলধর, সূত্রধর, মাখন, রুদ্রপাল এবং আরও কয়েকজন বিনয়কে দেখতে পেয়েছিল। উদ্বাস্তুদের দঙ্গল থেকে তারা প্রায় দৌড়েই চলে আসে। হলধর এক নিঃশ্বাসে তরবর করে বলে যায়, ছোটবাবু আইস বিহানে উইঠা আপনার লইগা পথের দিকে তাকাই আসিলাম, কিন্তু আপনি তো আইলেন না। এরপর সরকারি বাবুরা যখন এই জাহাজ ঘাটা লই আইলো, জব্বর ডরাইয়া গেছিলাম। সকলে কওয়া কই করতে আসিল আপনি ভাটকি দিয়া কলকাতায় ফিরা যাইবেন। অহন কি যে ভালো লাগতাছে। মাখনও অপরাধী মুখ করে বলল, সকাল তরিয়া আপনারে না দেখা ভাবছিলাম সমুদ্রের মধ্যিখানে আমাকে বিসর্জন দিয়া বুঝিন সইলাই যাইবেন, আমারে মাপ কইরা দেন। বলে সে হাত জোড় করল। বাকি সবাই একই সুরে কথা বলে যেতে লাগলো। বিনয় হেসে হেসে বলল, দেখলেন তো, আমি কিন্তু আপনাদের ফাঁকি দিইনি, ঠিক এসে গেছি। আপনারা যে যার জায়গায় ফিরে যান, এবার আমি একটু ওদের কাছ থেকে ঘুরে আসছি। বলে একটু দূরে বিশ্বজিৎ, নিরঞ্জন আর বিভাসের সঙ্গে কথা বলছিলেন, সেই দিকে চলে গেল। বিশ্বজিৎ জিজ্ঞেস করলেন, নতুন সেটেলমেন্টে রিফিউজিদের থাকার মতন সব ব্যবস্থা করা হয়েছে? নিরঞ্জন বলল, হ্যাঁ হয়েছে। চেনম্যান আর জরিপদাররা ওখানে আছে তো? হ্যাঁ নিশ্চয়ই। চেনম্যান এবং জরিপদারদের ব্যাপারটা মাথায় ঢুকল না বিনয়ের। এই নিয়ে সে কোনো প্রশ্নও করল না, সেটেলমেন্টে গেলেই জানা যাবে। বিশ্বজিৎ বললেন, আর দেরি করা কি ঠিক হবে? যাওয়ার ব্যবস্থা করো এবার। হাঁকাহাঁকি করে উদ্বাস্তুদের 2টো স্টিম লঞ্চ সিগাল আর নটিলাসে তুলে ফেলল নিরঞ্জনরা। তারপর সেই বর্মী শিখ টিমেরা উঠল, সবার শেষে বিশ্বজিৎ আর বিনয়রা উঠেছিল নটিলাসে। নিচের ডেকটা উদ্বাস্তুতে বোঝাই,
সেখানে জায়গা না পেয়ে অনেকেই আপার ডেকে চলে গেছে। তাদের দেখাশোনা করছিল নিরঞ্জন। বিভাস বাকি উদ্বাস্তুদের নিয়ে সিগালে উঠেছে। বিশ্বজিৎ বিনয়কে নিয়ে সিঁড়ি ভেঙে নটিলাসের দোতলায় চলে এলো। এখানে ডেকের একদিকে কিছু উদ্বাস্তু বসে আছে, অন্য ধারে বর্মী, শিখ এবং নানা জাতের লোকের জটলা। বিশ্বজিতের কাছে এসে বর্মীরা সসম্ভ্রমে কপালে হাত ঠেকিয়ে কেউ বলছে নামাস্তে, কেউ বলছে আদাব। বিশ্বজিৎও প্রতি নমস্কার জানিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছিলেন, কে কেমন আছেন, কাজকর্ম কেমন চলছে, ছেলেমেয়েরা কে কী করছে, ইত্যাদি ইত্যাদি। চ্যাথাম জেটিতে বিনয় লোকগুলোকে দেখেছিল ঠিকই, তবে খানিকটা অন্যমনস্কর মতো। এবার ভালো করে লক্ষ্য করল, সবার গায়ের চামড়ায় কর্কশ তামাটে, গালে গলায় কপালে সরু সরু অগুন্তি রেখা, সেখানে পুঞ্জীভূত রুক্ষতা জমাট বেঁধে আছে। আন্দাজ করল এরা হয়তো দীর্ঘকাল এই দ্বীপেই রয়েছে। আন্দামানের অজস্র তীব্র রোদ, বছরে দুবার প্রবল বৃষ্টিপাত আর নোনা হাওয়া তাদের চেহারায় শুষ্ক কাঠিন্য এনে দিয়েছে। বোঝা যাচ্ছিল বিশ্বজিৎকে ওরা যেমন চেনে, তিনিও তাদের সবাইকে চেনেন। একটা লম্বা চওড়া লোক, মুখে কাঁচা পাকায় অজস্র দাড়ি, খুব সম্ভবত সে পাঠান, জিজ্ঞেস করল, তাব পাকিস্তান সে আর কত আদমি আন্দামানে আসবেন? বিশ্বজিৎ হাসলেন, অনেক, এই তো সবে শুরু হলো। লোকগুলো আর দাঁড়ালো না, যেখানে ছিল সেখানেই ফিরে গেল। বিশ্বজিৎ বিনয়ের দিকে তাকান। এরা কারা জানেন? না। একসময় দুর্ধর্ষ সব কয়েদি, যাবজ্জীবন জেল খাটতে আন্দামানে পাঠানো হয়েছিল। এদের লাইফ হিস্ট্রি শুনলে বুকের রক্ত হিম হয়ে যাবে। মুক্তি পাবার পর বিয়ে শাদী করে শান্তশিষ্ট গৃহপালিত প্রাণী হয়ে গেছে। বিনয় যা ভেবেছিল লোকগুলো অনেক কাল আন্দামানে আছে সেটা মিলেই গেল, কিন্তু নানা দুষ্কর্মের জন্য তাদের যে কালাপানি পাঠানো হয়েছিল তা বোঝা যায়নি। সে রীতিমতন অবাক হলো অন্য একটা কারণে। জিজ্ঞেস করল, এই ক্রিমিনালদের বিয়ে হলো কি করে? এরা মেয়ে পেল কোথায়? আন্দামানে তাদের জন্য সুইটেবল ব্রাইড মানে যোগ্য পাত্রী ছিল, বিয়ে আটকায় কে? কিন্তু দেশ তো এইসবে স্বাধীন হলো, তার আগে আসামিদের জন্য এখানে কোণে মজুদ ছিল। ছিল ছিল, এইসব প্রাতঃস্মরণীয় মেয়ে মানুষও পুরুষদের মতন এখানে জেল খাটতেই এসেছিল। পুরুষদের কালাপানিতে পাঠাবার কথা বিনয়ের জানা আছে, কিন্তু মেয়েদের কথাই প্রথম শুনল। খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর জিজ্ঞেস করে, ও, এদের বিয়ে হলো কি করে? এত তারা কিসের বিনয়বাবু? এখানে যখন এসেই পড়েছেন সবই জানতে পারবেন। ওদিকে দুটো লঞ্চে ছেড়ে দিয়েছিল। উপসাগরের নীল জল উথাল পাথাল করে তারা কোনাকুনি ছুটে যাচ্ছে। সূর্য এতক্ষণে আরও খানিকটা ওপরে উঠে এসেছে। এখন আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকা যায় না, নোনা জলে তীব্র রোদ যেন ঝলকে যাচ্ছে। আধ ঘন্টাও লাগলো না উপসাগর পাড়ি দিয়ে ওপারে পৌঁছে গেল সিগাল আর নটিলাস। বিশ্বজিৎ বললেন, এই জায়গাটার নাম বাম্বু ফ্ল্যাট। এখানেও দুটো কাজ চলার মতন ছোট জেটি রয়েছে, জলও গভীর নয়, তাই বড় জাহাজ ভিড়তে পারে না। কিন্তু লঞ্চের পক্ষে অসুবিধা নেই। লঞ্চ বাঁধা ছাদা হলে উদ্বাস্তুদের নামানো হলো। প্রাক্তন কয়েদিদের সঙ্গে বিনয়রাও নেমে পড়ল। তারা বিশ্বজিৎকে আদাব এবং নমস্তে জানিয়ে চলে গেল। জেটির মাথায় অ্যাসবেস্টাসের অল্প একটু ছাউনি, সেটার তলা দিয়ে সবাই ওধারে চলে গেল। বাইরে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, সেখানে 12-14টা মাঝারি আকারের লরি লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। সেগুলোর মাথা খোলা, সামনে ড্রাইভারের কেবিন, পিছন দিকে কাঠের মজবুত পাটাতন। ড্রাইভার এবং খালাসিরা যে যার লরির পাশে দাঁড়িয়ে রয়েছে। লরির সারির ওধারে একটা জিপ চোখে পড়ে। কালীপদ বিনয়ের মালপত্র নিয়ে সেই দিকেই চলে গেল। বিনয় বুঝতেই পারছিল গাড়িগুলো পুনর্বাসন দপ্তরের, উদ্বাস্তুদের নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে। বিশ্বজিৎ নিরঞ্জন আর বিভাসকে বললেন, তোমরা ডিপি ফ্যামিলিগুলোকে লরিতে তোলো, বিনয়বাবু আর আমি জিপে গিয়ে বসছি, সবাই উঠলে একসঙ্গে রওনা হব। লরি ড্রাইভার খালাসিদের মতো জিপের চালক তার গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। বিশ্বজিৎকে দেখে তার শরীর টান টান হয়ে গেল। 6 ফিটের মতো হাইট, লম্বাটে মুখ, চওড়া বুক, ছড়ানো মজবুত কাঁধ,
মাথায় প্রচুর চুল আর মুখটা পরিষ্কার করে কামানো, তবে থুতনিতে তেকোনা দাড়ি, পরনে ঢোলা ফুল প্যান্ট আর শার্ট। বয়স 27-28 মতো হবে। কপালে হাত ঠেকিয়ে সে বলল, आदाब। कैसा है नसीम? आप ही के मेहरबानी से सब कुछ ठीक है? এবার বিশ্বজিৎ কালীপদকে বললেন, সুটকেস টুটকেসগুলো জিপে তুলে দিয়ে তুমি ফিরে যাও। স্টিমার কিন্তু বাম্বু ফ্ল্যাটে বেশিক্ষণ দাঁড়াবে না। আমি কাল না হলে পরশু ফিরব। জিপের পেছন দিকে লটবহর রেখে ব্যস্তভাবে জেটির দিকে চলে গেল। ওদিকে নিরঞ্জনরা যে প্রক্রিয়ায় উদ্বাস্তুদের খিদিরপুর ডকে, মহারাজা জাহাজে কিংবা রস আইল্যান্ডে আর চ্যাথাম জেটিতে স্টিমারে তুলেছিল, ঠিক সেইভাবেই লরিতেও তুলে ফেলল। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলল, রাধা, আমরা রেডি। নসিম জানে এখন তাকে কি করতে হবে। সে ব্যস্তভাবে ঘুরে গিয়ে জিপে উঠে পড়ল। ফ্রন্ট সিটে বিশ্বজিৎ বিনয়কে নিয়ে উঠে তার পাশে বসে পড়লেন। 12টা লরি এবং একটি জিপ, মোট 13টি গাড়ি দৌড় শুরু করল। সূর্য এখন প্রায় মাথার ওপর উঠে এসেছে। রোদের তেজ এখন অনেকখানি বেড়ে গেছে। মাত্র কয়েক মিনিট উপসাগর আর মাউন্ট হ্যারিয়েটের চূড়োটা দেখা যাচ্ছিল, তারপর চোখের সামনে থেকে একেবারে উধাও। উঁচু উঁচু পাহাড় আর ছোট বড় অগুন্তি টিলার কোমরে পাক খেতে খেতে পথ কখনো ওপরে উঠে যাচ্ছে, কখনো নিচে নেমে আসছে, একবার খাড়াই একবার উতরাই। একপাশে পাথরের নীরের দেওয়াল, অন্যদিকে খাদ। খাদ কোথাও গভীর হচ্ছে, কোথাও অগভীর। দুধারেই কোথাও নিবিড় জঙ্গল, ছোটোখাটো গাছ যে কত তার লেখাজোখা নেই। রয়েছে বিশাল বিশাল সব মহাবৃক্ষ, মোটা মোটা বেত আর বুনোলতা, সেগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর মাঝে মাঝেই অনেকটা করে জায়গা জুড়ে 25-30 ফিট উঁচু বুনো ঘাসের বন। জঙ্গল কোথাও কোথাও এমন দুর্ভেদ্য যে এই দুপুরবেলাতেও সূর্যালোক ঢোকে না। গাড়িগুলো চলছে খুব জোরেও না, আবার ধীর গতিতেও নয়, মাঝামাঝি স্পিডে, কেননা পাহাড়ি রাস্তা তেমন চওড়া নয়। বেশি স্পিড তুললে বাঁকের মুখে স্কিড করে খাদে গিয়ে পড়ার ভয় আছে। মাথার ওপর অনেকটা উঁচু দিয়ে অজস্র পাখি উড়ে যাচ্ছে। বক আর সিগাল ছাড়া অন্যদের বিনয় চিনতে পারল না। 15-20 মিনিট পর পর বসতি চোখে পড়ছে। খুব বড় নয়, 30-40টা কাঠের বাড়ি, মাথায় অ্যাসবেস্টাসের টিনের ছাউনি, গা ঘেঁষাঘেঁষি করে নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়িগুলো অনেক কালের পুরনো। কিছু কিছু লোকজনও চোখে পড়ছিল, তাদের কাউকে দেখে উদ্বাস্তু মনে হয় না। সর্বস্ব খোয়ানো শরণার্থীদের চেহারায় একটা মার্কা মারা ছাপ থাকে। 1000 বছরের প্রাচীর অরণ্যের খাঁজে খাঁজে লোকালয় দেখা যাবে, বিনয় তা ভাবতে পারেনি। সে অবাক হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করল, এগুলো তো রিফিউজি সেটেলমেন্ট নয়? 30-40 বছর আগের সব বাড়িঘর, এখানে কারা থাকে? যেসব কয়েদি ব্রিটিশ আমলে আন্দামানে লাইফ টাইম জেল খাটাতে এসেছিল, এইগুলো তাদেরই ভিলেজ। বিনয় আর কোনো প্রশ্ন করল না। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশের ঢালু গা বেয়ে নামতে নামতে উঁচু পাহাড়ের আড়ালে উধাও হলো। বেলা হেলে পড়েছে, তবু এখনও চারিদিকে অঢেল রোদ। একটা উতরাই বেয়ে গাড়িগুলো যেখানে নেমে এলো, সেখানে পাথুরে রাস্তা নেই। এবড়ো খেবড়ো হলেও মাইল 1.5-2 জুড়ে মোটামুটি সমতল জমি। সেটার 3 দিকে জঙ্গল, পাহাড়, অন্য দিকটায় সমুদ্র। যতদূর চোখ যায় বিশাল বিশাল গাছের গুঁড়ি আর সেসবের মোটা মোটা ডালপালা স্তূপাকার হয়ে পড়ে আছে। এক লহমায় বোঝা যায় বন কেটে অনেকটা জমি বার করা হয়েছে। তবে বড় বড় প্রাচীন সব গাছ কাটা হলেও অজস্র ছোট এবং মাঝারি গাছ আর মাঝে মাঝে বুনো ঘাসের ঝোপঝাড়, এইসব নির্মূল করতে না পারলে পুরো জমি পাওয়া যাবে না। বেশ খানিকটা দূরে সমুদ্রের কাছাকাছি তক্তার বেড়া আর টিনের চালের অনেকগুলো লম্বা লম্বা ব্যারাক জাতীয় বাড়ি। বোঝাই যাচ্ছে এগুলো নতুন তৈরি হয়েছে। সেখানে 15-20 জন লোক দাঁড়িয়ে আছে। 13টা গাড়ি সোজা ব্যারাকগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এই হলো আমাদের নিউ সেটেলমেন্টের জায়গা, এখানেই উদ্বাস্তুদের জমি দেওয়া হবে, আসুন বলে জিপ থেকে নেমে পড়লেন বিশ্বজিৎ। ছিন্নমূল মানুষগুলোকে সমুদ্র আর জঙ্গলে ঘেরা বহু দূরের এই এলাকাটাতেই যে বসতি গড়ে তুলতে হবে সেটা আন্দাজ করতে পেরেছিল বিনয়। সেও নেমে এলো।
যে লোকগুলো সারি সারি ব্যারাকের সামনে দাঁড়িয়েছিল তারা বিশ্বজিতের দিকে প্রায় দৌড়ে চলে এলো। এদের মধ্যে নানা জাতের মানুষ রয়েছে, রয়েছে 2-3 জন কর্মীও। তবে সবচেয়ে বেশি করে যে নজরে পড়ে তার বয়স 50-এর আশেপাশে। নীরের চেহারা, পাথরের পাটার মতন চওড়া বুক, কাঁধ অবধি এলোমেলো কাঁচা পাকা রুক্ষ চুল, মুখে 8-10 দিনের জমানো দাড়ি, ছড়ানো চোয়াল, পুরু ঠোঁট, পরনে দোমড়ানো মোচড়ানো খাকি প্যান্ট আর কালচে রঙের জামা, যেটার একটাও বোতাম নেই। দেখা মাত্রই টের পাওয়া যায় লোকটার গায়ে দানবের শক্তি। আর তার ঠিক পাশেই রয়েছে 23-24 বছরের একটা বাঙালি যুবক, পাতলা একহারা চেহারা, তরতরে মুখ, পরনে ঢোলা প্যান্ট আর শার্ট, আর বাকি সবাই তাদের পিছনে। বাঙালি যুবকটি হাত জোর করে বিশ্বজিৎকে বলল, নমস্কার স্যার, আমরা দুফাতিকা আপনাগুলো গা পথের দিকে তাকাইয়া রয়েছি। কথা শুনেই টের পাওয়া যায় তার আদি বাড়ি পূর্ব বাংলায়। বিশ্বজিৎ বললেন, হ্যাঁ, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। লম্বা চওড়া শক্তিমান লোকটি এবং বাকি সকলেই মাথা ঝুঁকিয়ে বললেন, নমস্তে সাব। বোঝাই গেল তারা অবাঙালি। ঘাড় সামান্য কাত করে প্রতিনমস্কার জানালেন বিশ্বজিৎ। তারপর বাঙালি যুবকটিকে বললেন, এই সকালবেলা রিফিউজিরা খেয়ে বেরিয়েছিল, এখন সূর্য ডুবতে চলেছে। খিদে কিন্তু তাদের পেটে আগুন জ্বলছে। খাবার টাবার সব রেডি তো? স্যার, দুপুরের আগেই পাক হইয়া গেছে। ভেরি গুড। বিশ্বজিৎ এবার বিনয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। যুবকটির নাম পরিতোষ বণিক। দেশভাগের পরে পরেই ফরিদপুরের পালং থেকে চলে এসেছিল। আইএ পাস, আন্দামানের এই নতুন সেটেলমেন্টের কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট, সংক্ষেপে সিএ। শরণার্থীদের এই উপনিবেশ গড়ে তোলার অনেকখানি দায়িত্ব তার। এখানে থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার তদারক করবে সে। বিশ্বজিৎ বললেন, বিনয়বাবুর কথা তো তোমাকে বলেছি, উনি আপাতত এখানেই থাকবেন। আন্দামানের রিহ্যাবিলিটেশন সম্পর্কে ওদের কাগজে লিখবেন। ওকে তুমি সব রকম সাহায্য করবে। নিশ্চয়ই স্যার। আপনি কি এইবার কয়েকদিন থাইকা যাইবেন? বড় জোর কালকের দিনটা আছি, পরশু আমাকে ফিরতেই হবে। কোর্টে অনেকগুলো কেস রয়েছে, কোনটার হিয়ারিং আছে, কোনোটার জাজমেন্ট দিতে হবে। বিশ্বজিৎ শুধু রিহ্যাবিলিটেশন অফিসারই নয়, আন্দামানের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটও। তাকে নানা রকম ঝুঁকি সামলাতে হয়। তিনি বলতে লাগলেন, 3 দিন আগে কাহালিবাবু মাল নিয়ে এসেছিলেন, তাতে কতদিন চলবে? স্যার, রিফিউজিগো যা লিস্ট পাইছি হ্যাঁতে মনে লয় 300 জন আইছে। হ্যাঁ, তারা সারা রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের 20-22 জন এমপ্লয়ি আছে। যা মাল আইছে কতদিন চলবে হিসাবটা বুঝতে পারতাছি না। এই ধরনের কাম তো আগে করি নাই, তাই। এটা একটা এক্সকিউজ হলো পরিতোষ? হ্যাঁ, কলোনি চালাবে তুমি, হিসাবটা কি বুঝবে অন্য লোকে? এভাবে কি তুমি চাকরি রাখতে পারবে? হ্যাঁ? সচকিত বিনয় বিশ্বজিতের দিকে তাকায়। কাল সকাল থেকে আজ বিকেল অবধি মোটামুটি 1.5 দিন দেখছে তাকে। অমায়িক, সহানুভূতিশীল, নরম স্বভাবের মানুষ বলেই মনে হয়েছে, কিন্তু কাজকর্মের ব্যাপারে তিনি যে অত্যন্ত কঠোর, কারোর কোনো গাফিলতি বা অজুহাত যে বরদাস্ত করেন না, সেটা টের পাওয়া গেল। নিমেষেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল পরিতোষের। কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। নীরস গলায় বিশ্বজিৎ বললেন, যেসব মাল এসেছে সেগুলোর ওজন কত? তার ফর্দ আছে তো, নাকি হারিয়ে ফেলেছ? পরিতোষের মনে হলো ফাঁড়াটা খুব সম্ভব এই যাত্রায় কেটেই গেল। জোরে জোরে শ্বাস টেনে বলল, স্যার, আসে আসে, অহনি লই আসুম। না না, এখানে আনতে হবে না, পরে দেখব। বলেই সে সেই বলবান লোকটার দিকে তাকালেন। তোমার খবর কি ধনপত সিং? ধনপত বিনীত ভঙ্গিতে বললেও, आपको कृपा से ठीक ही है साहब सब। কাল থেকে জমি জরিপের কাজ শুরু হবে, তোমরা রেডি তো? স্যার, রেডি সাব। ধনপত তার সঙ্গী 2 জন বর্মী এবং অন্যদের দেখিয়ে বলল, হিন্দুস্থানিতে যা বলল তার বাংলা মোটামুটি এইরকম, কাল রাতেই চেনম্যানরা এসে গেছে। জরিপের ব্যাপারটা ভাষাভাবে আন্দাজ করে নিল বিনয়, তবে চেনম্যানদের কী কাজ সেটা ধোঁয়াটেই রয়ে গেল। এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে। ওধারে লরি থেকে রিফিউজিদের নামিয়ে ফেলেছে বিভাষা, নিরঞ্জন। সেদিক থেকে শোরগোল ভেসে আসছে। অতগুলো মানুষ একসঙ্গে কথা বলছে, তারই আওয়াজ। বিশ্বজিৎ বিনয়কে বললেন, চলুন ওখানে এবার যাওয়া যাক। 2 জন পেছন ফিরে হাঁটতে শুরু করল। পরিতোষ ভিজে বিড়ালের মতন তাদের সঙ্গে সঙ্গেই চলেছে। ধনপত্র এলো না, তারা দাঁড়িয়েই রইল। বিশ্বজিৎ বললেন,
ধনপত আর বর্মি টর্মিদের দেখলেন তো? এরা কারা জানেন? কী করে জানবো? আমি তো এই সবে এলাম। তবে আপনাদের কথা শুনে মনে হলো জরিপ টরিপ কিছু করবে। হ্যাঁ, এরা সব ব্রিটিশ আমলে সাজা খাটতে কালাপানি এসেছিল, তারপর এখানেই থেকে গেছে। তখনকার জেল অ্যাডমিনিস্ট্রেশন ওদের পিডাব্লিউডিতে কাজ দিয়েছিল। স্বাধীনতার পর আন্দামানে যখন রিফিউজিদের পাঠানো হলো, তখন ওদের রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো। বেলা চড়লে চ্যাথাম জেটি থেকে যখন ব্যাম্বু ফ্ল্যাটে আসছিল, সেই সময় স্টিম লঞ্চে ইংরেজ রাজত্বের কয়েদিদের দেখেছিল বিনয়। তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। নতুন সেটেলমেন্টে ধনপদ্মে সারাক্ষণই পাওয়া যাবে ভাবতেই শিহরণ অনুভব করে সে। নতুন জায়গায় এসে উদ্বাস্তুরা খুবই উত্তেজিত। তারা এত হইচই বাঁধিয়েছে যে কারোর কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। ভিড়ের ভিতর থেকে হলধররা কয়েকজন বিনয়ের কাছে চলে এলো। সবারই চোখে মুখে দুশ্চিন্তা এবং শঙ্কার ছাপ। হলধর ভয়ে ভয়ে বলল, 3 দিকে জঙ্গল পাহাড়, আরেক দিকে সমুন্দর, এই আমাকে কোন হানে লইয়া আইলো ছোটবাবু? আর তো ফিরনের উপায় নেই। দেশ তো গেছে, কোথায় আর ফিরবেন? বিনয় অবাক হয়ে বলল, ফিরলে তো কলকাতার সেই ক্যাম্পেই যেতে হবে। কিন্তু ক্যাম্প কি ফাঁকা পড়ে আছে? এতদিনে হয়তো অন্য রিফিউজিরা সেখানে উঠেছে। ক্যাম্পে কি সুখে ছিলেন? একবার ভেবে দেখুন তো। মুখের কথা শুনেই আন্দামানে এসেছে হলধররা, কিন্তু স্বচক্ষে যখন দেখল বিজন গহন অরণ্যে বাকি জীবন কাটাতে হবে, এটা ভেবেই ভীষণ উতলা হয়ে উঠেছে। চুপ করে গেল। হয়তো খেয়াল হলো এই দ্বীপ ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও তাদের জন্য 6 আঙুল জমিও পড়ে নেই। অনেকক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিমর্ষ মুখে বলল, ঠিকই কইছেন ছোটবাবু। কই আর জামু, যাওনের তো জায়গা নাই। দুঃখ করবেন না, এখন থেকে এটাই আপনাদের দেশ। এখানেই জমি পাবেন, টাকা পয়সা পাবেন, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল বসবে। দেখবেন আস্তে আস্তে সব কষ্ট ঘুচে গেছে। আস্তে আস্তে এই জায়গাটাই আপনাদের ভালো লাগবে। বিভাস ওধার থেকে রিফিউজিদের তাড়া লাগাচ্ছিল। যার যার মাল লইয়া ব্যারাকে রাখেন, এরপর সমুদ্র থেকে হাত পা ধুইয়া আসেন, অহনি খাওনেরটা দেওয়া হইব। বিনয় হলধরদের বলল, যান যান, চলে যান। বিশাল 4টে ব্যারাক ছাড়াও 5-6টা বড় কাঠের বাড়িও তোলা হয়েছে। যতদিন না শরণার্থীরা নিজেদের ঘরবাড়ি তৈরি করে নিতে পারছে, এই ব্যারাকেই তাদের থাকতে হবে। ব্যারাকের ভেতর দেওয়াল তুলে আলাদা আলাদা কুঠুরিতে ভাগ করা হয়নি, টানা পাটাতন পেতে দেওয়া হয়েছে। 2টো ব্যারাকে থাকবে পুরুষেরা, বাকি 2টোয় মেয়ে মানুষ আর বাচ্চা কাচ্চারা। বাকি যে 5-6টা ঘর তোলা হয়েছে তার 2টো হলো গুদাম, সেখানে সেটেলমেন্টের নানা মালপত্র রাখা ব্যবস্থা। 2টো ঘর পুনর্বাসন বিভাগের কর্মীদের জন্য, একটা ঘর কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্টের, বাকি ঘর 2টোয় পোর্ট ব্লেয়ার থেকে যে অফিসাররা 2-4 দিনের জন্য সেটেলমেন্টের কাজকর্ম দেখতে আসেন তারা থাকেন, বিশেষ করে বিশ্বজিৎ রাহা। চান করা, কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি মোটা কাজের জন্য সমুদ্র তো হাতের কাছে রয়েছেই, কিন্তু জল তো নোনা আর খাওয়াও যায় না। সেজন্য কাছাকাছি একটা ঝর্ণা রয়েছে, অবিরল সেটা জল ঢেলে চলেছে। ঝর্ণাটা যেখানে, তার পাশের পাহাড়ের মাথায় নৌকোর আকারে মস্ত একটা খোল বা গহ্বর রয়েছে। সারা বর্ষায় জল সেখানে জমে থাকে। দরকার মতো সেখান থেকেও লম্বা লম্বা পাইপ দিয়ে জল আনা যেতে পারে। বিশ্বজিৎ এই সেটেলমেন্টে এলে যে ঘরটায় থাকেন, বিনয়কে নিয়ে সেখানেই চলে এলেন। জিপের ড্রাইভার নাসিম এর মধ্যেই বিনয় সুটকেস, বিছানা টিছানা রেখে গেছে। ঘরটার 2 দেওয়াল ঘেঁষে 2খানা তক্তপোষ পাতা রয়েছে, আর আছে কাঠের আলমারি, দেওয়ালে টাঙানো আয়না, একটা তাকে সাবান, নারকেল তেলের কৌটো ইত্যাদি টুকিটাকি জিনিস। বিশ্বজিৎ বললেন, এই ঘরেই আপনি আমার সঙ্গে থাকবেন। অবশ্য পরশুই আমি পোর্ট ব্লেয়ারে চলে যাচ্ছি। তারপর যতদিন ইচ্ছে আপনি এখানে থেকেই সেটেলমেন্টের কাজ দেখবেন। সারাদিন জার্নি করে জামা প্যান্টের হাল তো খারাপ হয়ে গেছে, আর ঘামে সারা গা চটচট করছে। সুটকেস খুলে তোয়ালে ফোয়ালে বার করে সমুদ্র গিয়ে যাই, চানটা সেরে আসি। পরিতোষরা রিফিউজিদের নিয়ে এখন ব্যস্ত। আজ কিন্তু চানের জন্য আর গরম জলের ব্যবস্থা করা যাবে না, কাল থেকে সব ব্যবস্থা হয়ে যাবে। বিনয় পোর্ট ব্লেয়ারে বিশ্বজিতের বাংলায় আপত্তি করেনি। সেখানে অনেক কাজের লোক রয়েছে, কিন্তু এখানে উদ্বাস্তুরাই আসল। তার স্বাচ্ছন্দ্যের জন্য পুনর্বাসন দপ্তরের কর্মীদের ব্যস্ত করে তোলাটা অস্বস্তিকর। বলল,
কি দরকার? সবাই যখন সমুদ্রে গিয়ে চান করবে, তখন আমার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টের দরকার নেই, সেটা খারাপ দেখাবে। বিনয় যে বাড়তি সুবিধা কোনো নিতে চায় না সেটা বুঝে কিছু আর বললেন না বিশ্বজিৎ। একটু হেসে আলমারি খুলে ফেললেন। ভেতরে বেশ কটা তাকে কয়েক প্রস্থ পোশাক তোয়ালে রয়েছে। বিনয়ের মনে পড়ল সকালে তারা যখন পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়েছিল বিশ্বজিৎ কিছুই নেননি, একেবারে খালি হাত পা। দুদিন তিনি জঙ্গলে কাটাবেন, পরনের জামা প্যান্ট তো ঘামে পথের ধুলোয় নোংরা চটকানো মটকানো হয়ে যাবে। সেই পোশাকে কি দুদিন কাটানো যায়? কিন্তু এখন দেখা যাচ্ছে জঙ্গলে কাটানোর মতন সমস্ত কিছুই এখানে মজুত করে রেখেছেন বিশ্বজিৎ। দুজনেই ঘরে পড়ার মতন পাজামা শার্ট আর পাতলা চটিটটি বার করে বেরিয়ে পড়ল। হঠাৎ কিছু খেয়াল হতেই বিনয় বলল, আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আন্দামানের রিফিউজিদের তো আরও সেটেলমেন্ট হয়েছে। হ্যাঁ, 3টে হয়েছে। আর যারা এলো তাদের আগে 2500 মানুষের মতন এসেছে। ওদেরও জমি টমি দিয়ে বসানো হচ্ছে। ওই সেটেলমেন্টগুলো কোথায়? ওই তো। উত্তর দিকে আঙুল বাড়িয়ে বিশ্বজিৎ বললেন, ওই ধারে 3টে পাহাড় পেরোলে পাশাপাশি 2টো সেটেলমেন্ট, থার্ডটা আরও দূরে। তা সেই সব জায়গায় আপনাকে যেতে হয় না? হ্যাঁ, হয়তো। এতগুলো মানুষ সর্বস্ব হারিয়ে আমাদের ভরসায় এত দূরের একটা আইল্যান্ডে এসেছে। তারা কি অবস্থায় রয়েছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো গ্রিভেন্স আছে কিনা, সেসব দেখতে হবে না? তা ওই সেটেলমেন্টগুলোতে নিশ্চয়ই এখানকার মতনই আপনার জামাকাপড় রাখা আছে। আপনি এই ভাবছেন? হ্যাঁ, অবশ্যই রাখা আছে। বিভাস আর নিরঞ্জন এর মধ্যেই উদ্বাস্তুদের সমুদ্রের দিকে নিয়ে গেছে। বিনয়রা ওদের দেখতে পাচ্ছিল। পরিতোষ কাছাকাছি কোথাও ছিল। সে দৌড়ে আসে, ব্যগ্রভাবে বলল, স্যার, আপনারা কষ্ট কইরা সমুদ্রে যাইয়েন না, ঘরে যান, আমি জল পাঠাইয়া দিতে আসি। খুব ঠান্ডা গলায় বিশ্বজিৎ বললেন, আমাদের আরামের জন্য ভাবতে হবে না। এই সেটেলমেন্ট যাদের জন্য, তাদের কথাই ভাবো। ম্লান মুখে দাঁড়িয়ে থাকে পরিতোষ, আর কিছু বলতে সাহস হয় না তার। বিশ্বজিৎ বিনয়কে নিয়ে এগিয়ে চললেন। সেটেলমেন্টের এই দিকটা অন্য 3 দিকের মতন ঘন জঙ্গলে ঢাকা। লম্বালম্বি তার খানিকটা সাফ করে সমুদ্রে যাবার পথ করে নেওয়া হয়েছে। তবে পথের দুপাশে এখনও চাপ বাঁধা ঘন ঝোপ, নানা ধরনের অজস্র বুনো গাছ এবং জল ডেঙ্গুয়া অর্থাৎ বন তুলসীর উদ্দাম ঝাড়। সমুদ্রের ধারে এসে দেখা গেল 200-250 ফিটের মতন চওড়া সোনার বালির বীচ। ডাইনে এবং বাঁয়ে বহু দূর অবধি শরীর এলিয়ে পড়ে আছে। বেলাভূমির মাথায় মাইলের পর মাইল জুড়ে ঝাড়ালো ম্যানগ্রোভের জটলা। আর যে কত নারকেল গাছ তা লেখাজোখা নেই। আকাশের দিকে মাথা তুলে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আন্দামানের তটরেখা পাহারা দিয়ে চলেছে। বিচের পর থেকে সমুদ্র, পাড়ের দিকে সিকি মাইল অবধি কাচের মতন টলটলে জল, খুব বেশি হলে কোমর সমান। জল এতটাই স্বচ্ছ যে নিচের বালুকণা, পাথর, নুড়ি, নানা রঙের ঝিনুক, সামুদ্রিক শ্যাওলা আর আগাছা স্পষ্ট দেখা যায়। সিকি মাইল পর থেকে জলের রং ক্রমশ পাল্টে গেছে। প্রথমে হালকা সবুজ, তারপর গাঢ় সবুজ, নীল এবং আরও দূরে ঘন কালো হয়ে অন্তহীন সমুদ্র দিগন্ত অবধি চলে গেছে। উদ্বাস্তুরা সবাই জলে নেমে পড়েছিল। এই প্রথম তারা অফুরান সমুদ্র পেয়েছে। পদ্মা মেঘনা কালাবদর ধলেশ্বর দেশের মানুষ এত জল পেয়ে সবাই ডগমগ। বুড়ো বুড়ি, যুবক যুবতী, কেউ সাঁতরাচ্ছে, কেউ এক জায়গায় দাঁড়িয়ে ডুবের পর ডুব দিয়ে চলেছে। ছোট বাচ্চাগুলো খলবল করে জল ছিটোচ্ছে। সমুদ্রের রং বদলে যেখানে সবুজ হতে শুরু করেছে, সেদিক থেকে লক্ষ কোটি মাছ ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে তীরের দিকে। কত রকমের যে মাছ, সুরমাই, লাল ভেটকি, সার্ডিন, সাকুশ, পমফ্রেট ছাড়াও নাম না জানা আরও অসংখ্য। এছাড়া উড়ুক্কু মাছেরা তো রয়েছেই। তারা সমুদ্র ফুঁড়ে উঠে আসছে, আধখানা বৃত্তের আকারে শূন্যে চক্কর দিয়ে ফের জলে ঝাঁপিয়ে পড়ছে। এই ওড়াউড়ি অবিরাম চলছে। জল পেয়ে উদ্বাস্তুরা খুশি তো হয়েছেই, মাছ দেখে একেবারে আত্মহারা। খিদিরপুর ডকে জাহাজে ওঠার সময় তারা ত্রাসে সংশয়ে একেবারে কুঁকড়ে ছিল। এই প্রথম তাদের উচ্ছ্বসিত হতে দেখা গেল। চোখে মুখে তাদের প্রবল উত্তেজনা। নিজেদের মধ্যেই ওরা বলাবলি করছিল, বাইসুত্রে, সমুদ্রে কত মাছ দেখছনি,
মনে লয় 10 হান পদ্মা 10 হান মেঘনা সেইসা ফেলাইলেও এত মাছ মিলব না। সারা জনম খাইয়াও শেষ করুন যাইব না রে। সারা জনম কেউ কি 14 পুরুষ খাইলেও ফুরাইব না। ও শাসাই কইছো। ক্যাম্প থেকে যখন আমাগো খিদিরপুরে লইয়া আইলো, ডরে হাত পাও পেটের ভিতর হাইন্দা গেছিল। অহন মনে লয় আন্দামানে না খাইয়া মরুম না, আর কিছু না জুটুক সমুদ্রে মাছ তো আছে, হ্যাঁ খাইয়াই বাইসা থাকুম। পাড়ে দাঁড়িয়ে বিভাস, নিরঞ্জন আর পুনর্বাসন বিভাগের কজন কর্মী উদ্বাস্তুদের ওপর সতর্ক নজর রাখছিল। নিরঞ্জন গলার স্বর উঁচুতে তুলে সমানে বলে যাচ্ছে, কেউ কিন্তু বেশি দূর যাইবা না, সমুদ্রের কিনারে স্নান করো, হাঙ্গরের চোখে পড়লে রক্ষা নাই কিন্তু। সাবধান সাবধান। রাঁচির লোকটিও একটানা হুঁশিয়ার হুঁশিয়ার বলে চেঁচিয়ে যাচ্ছে। তারা অনবরত বলে যাচ্ছে খানিক দূরে সমুদ্রের জল যেখানে সবুজ হতে শুরু করেছে তার ওধারে হাঙরেরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। যে কোনো মুহূর্তে তারা বিদ্যুৎ গতিতে পাড়ের দিকে হানা দিতে পারে। সামুদ্রিক এই দানবেরা মানুষ পেলে ধারালো দাঁতে ছিন্ন ভিন্ন করে ফেলবে। এত হুঁশিয়ারি সত্ত্বেও উদ্বাস্তুরা কি সহজে সমুদ্র ছেড়ে উঠতে চায়? দূরে গেল না বটে, কিনারার কাছে জল নিয়েই মাতামাতি করতে লাগলো। শেষ পর্যন্ত ধমক ধমক দিয়ে নিরঞ্জনরা তাদের তুলে ফেলল। আমাকে কথা কানে তোলো না, হাঙ্গরের পেটে কেউ গেলে তখন দোষ হইব সরকারের। দুনিয়া শুদ্ধ মানুষ জানবো হাঙ্গর দিয়া খাওয়ানোর লই গেই আমরা রিফিউজি গো আন্দামানে লই আইসি। উদ্বাস্তুরা সারা শব্দ করে না আর। অপরাধী অপরাধী মুখ করে নিরঞ্জনদের সঙ্গে সেটেলমেন্টে ফিরে গেল। ওরা চলে যাবার পর বিশ্বজিৎ আর বিনয় ভালো করে হাত পা মুখ ধুয়ে নিল। সেটেলমেন্টে ফিরতে ফিরতে হঠাৎ কাজের কথাটা মনে পড়ে গেল বিনয়ের। বলল, আমি তো আপাতত এই জঙ্গলে থেকে যাব, আমাদের কাগজে আন্দামানের রিপোর্ট পাঠাবো কি করে? এই প্রশ্নটা কি আগেও একবার বিশ্বজিৎকে সে করেছিল? ঠিক মনে পড়ল না। বিশ্বজিৎ বললেন, আমি তো কালকের দিনটা এখানে আছি, এর মধ্যে আপনি 2টো রিপোর্ট লিখে ফেলুন। আমি পরশু পোর্ট ব্লেয়ার গিয়ে এয়ার মেলে আপনাদের কাগজে পাঠিয়ে দেব। হ্যাঁ, কিন্তু এবারটা না হয় পাঠানো গেল, পরের বার? বিশ্বজিৎ জানালেন, পোর্ট ব্লেয়ার থেকে 2-3 দিন পরপরই রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের গাড়ি নানা জিনিসপত্র নিয়ে এই অঞ্চলের সেটেলমেন্টগুলোতেই আসে। ড্রাইভারকে তিনি বলে দেবেন বিনয়ের কাছ থেকে লেখা নিয়ে তার কাছে পৌঁছে দিতে। বিশ্বজিৎ রিপোর্টগুলো পাওয়া মাত্র কলকাতায় পাঠিয়ে দেবেন। রোদের তেজ আর নেই। দিনের শেষ আলোটুকু ফিকে হতে হতেই দ্রুত নিভে যাচ্ছে। পাহাড় আর বিশাল বিশাল মহাবৃক্ষের ছায়া দীর্ঘ হয়ে চড়াচড় ঢেকে দিচ্ছে। একটু পরেই বঙ্গোপসাগরের এই দ্বীপে ঝপ করে সন্ধে নেমে যাবে। সেটেলমেন্টে এসে দেখা গেল এর মধ্যেই অগুন্তি হ্যাজাক আর গ্যাসবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। জ্বলছে বেশ কিছু হ্যারিকেনও। জোরালো আলোয় ভরে গেছে চারদিক। লম্বা লম্বা ব্যারাক ধরনের বাড়িগুলোর সামনের দিকের অনেকখানি জায়গায় জঙ্গল তো নির্মূল করা হয়েছিলই, নিচের ঘাস ছেঁচে পরিষ্কার করে মাটিও বার করা হয়েছে। সেখানে লম্বা করে 2 সারিতে এমনভাবে চট বিছিয়ে দেওয়া হয়েছে যাতে পাশাপাশি অনেকেই বসতে পারে। ব্যারাকগুলোর একধারে বিরাট বিরাট টিনের ড্রাম আর ডাঁই করা অ্যালুমিনিয়ামের থালার গেলাস। সেখানে নিরঞ্জন আর বিভাস তো রয়েছেই, তাছাড়া পুনর্বাসন বিভাগের অন্য কর্মীদেরও দেখা যাচ্ছে। নিরঞ্জনরা দারুণ করিতকর্মা। সমুদ্র থেকে চান করে আসার পর উদ্বাস্তুদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তারা। নিরঞ্জনের হাতে লম্বা তালিকা, সেটা দেখে হেঁকে হেঁকে উদ্বাস্তুদের নাম পড়ছিল। চন্দ্র সূত্রধর, হরিমতি সূত্রধর, সরকার থেকে আপনাকে হগল রে থালা গেলাস দেওয়ান হইতে আছে, একে একে লইতে থাকেন। নিরঞ্জন কখনো উদ্বাস্তুদের তুমি করে বলে, কখনো আপনি করে বলে। নিরঞ্জনের পাশেই বিভাস আরও 2 জন কর্মী দাঁড়িয়ে আছে। তারপর টিনের ড্রামগুলোর কাছে আরও কয়েকজন কর্মী, তাদের হাতে মস্ত মস্ত পেতলের হাতা। বিভাসরা থালা গেলাস দিয়ে ড্রামগুলোর দিকে উদ্বাস্তুদের পাঠিয়ে দিচ্ছে। ড্রাম বোঝাই রয়েছে খিচুড়ি, চাল ডালের সঙ্গে আলু, কুমড়ো, পটল এবং অন্যান্য সবজিও সিদ্ধ করা হয়েছে। আলাদা করে তরকারি বা ভাজা টাজা করার মতন সময় পাওয়া যায়নি। পুনর্বাসন বিভাগের একজন কর্মী হাতায় করে উদ্বাস্তুদের থালায় খিচুড়ি এবং অন্যজন আর একটা ড্রাম থেকে মগে করে গেলাসে গেলাসে খাবার জল দিচ্ছিল। পরিতোষ একধারে দাঁড়িয়ে তদারক করছিল। সে খানিক দূরে বিছানো চটের আসনের দিকে আঙুল বাড়িয়ে উদ্বাস্তুদের বলছিল, আপনারা ওইখানে গিয়ে বৈশা বৈশা খান,
আইজ খিচুড়ি দেওয়া হইল, কাল থেকে ভাত, মাছ, ডাইল, দুধ সবই পাইবেন। যান, তৈলে যান। বিনয়কে সঙ্গে করে বিশ্বজিৎ পরিতোষদের কাছে চলে এসেছিলেন। তাদের দিকে নজর পড়তেই ব্যস্ত হয়ে ওঠে পরিতোষ। কপা এগিয়ে এসে জিজ্ঞেস করে, স্যার, আপনারা কি এখন খাইবেন? বিশ্বজিৎ একটু হাসলেন। কখন সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সন্ধে হতে চললো, এর ভেতর পেটে কিছু পড়েনি। পেটে হুতাশন জ্বলছে হে। রিফিউজিদের জন্য অ্যালুমিনিয়ামের নতুন নতুন থালা গেলাস ছাড়াও রয়েছে বেশ কিছু শালপাতার থালা আর মাটির গেলাস। পরিতোষ নিজের হাতে শালপাতার থালায় খিচুড়ি নিয়ে এলো বিশ্বজিৎদের জন্য। বলল, আপনারা খাইতে তাহেন স্যার, খাওয়া হইলে জল নিয়ে আসুম। বিশ্বজিৎ আন্দামানে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের প্রায় সর্বেসর্বা বিপুল ক্ষমতাবান, কিন্তু তার জন্য আলাদা করে পোলাও কালিয়ার ব্যবস্থা করা হয়নি। নিশ্চয়ই আগে থেকে হুকুমনামা জারি করা আছে। যত বড় অফিসারই হন, রিফিউজি সেটেলমেন্টে এলে উদ্বাস্তুরা যা খাবে তাদেরও তাই খেতে হবে। বিশ্বজিৎ বললেন, আমাদের জন্য এত উতলা হতে হবে না। খিচুড়ি নিয়ে আসা তোমার কিন্তু উচিত হয়নি। যখন দরকার হবে আমরাই জল চেয়ে নেব। তুমি যাও, ওই ধারে যাও, দেখো কার কি লাগবে, ওরা পেট ভরে খাচ্ছে কিনা দেখো। পরিতোষ চলে গেল। ওধারে খিচুড়ি বিতরণ হয়ে গিয়েছিল। উদ্বাস্তুরা কাতার দিয়ে চটের আসনে বসে খাচ্ছে। সন্ধে নেমে গেছে। কিছুক্ষণ আগেও যে অন্ধকার ফিকে ফিকে জুলো কালির মতো মনে হচ্ছিল, এখন তা অনেক গাঢ় হয়েছে। দক্ষিণ দিকে সমুদ্র দেখা যাচ্ছে না। বাকি তিন পাশের উঁচু উঁচু পাহাড় আর জঙ্গল প্রাগৈতিহাসিক অতিকায় জন্তুর মতো ওত পেতে বসে আছে। সেদিকে তাকালে বুকের ভিতর কেমন যেন শিহরণ খেলে যায়। বিনয়ের মনে হয় পৃথিবীর বাইরে সৌরলোকের কোনো সৃষ্টি ছাড়া গ্রহে এসে পড়েছে। উদ্বাস্তুরা যেখানে বসে খাচ্ছিল সেখান থেকে নিরঞ্জনের গলা ভেসে আসে। কখন যে সে ওদের কাছে চলে গিয়েছিল টের পাওয়া যায়নি। নিরঞ্জন গলার স্বর উঁচুতে তুলে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে যাচ্ছিল, ভাই সাগল, ওর প্লেয়ার থেকে এতখানি পথ আইতে আপনাকে শরীরের উপর দিয়ে অনেকখানি তাফাল গেছে। আইজ তরাতরি খাওন দাওন সাইরা গিয়া শুইয়া পড়েন, কাল সকাল সকাল উঠা পড়বেন। কাল থেকেই আপনাকে জমিন দেওয়া হইব। খানিক দূরে দাঁড়িয়ে খিচুড়ি দিয়ে নৈশভোজ সারতে সারতে রীতিমতন অবাকি হয়ে গেল বিনয়। বিশ্বজিতের দিকে ফিরে বলল, এইখানে তো সব দিকেই ঘোর জঙ্গল, বড় বড় কটা গাছই শুধু কাটা হয়েছে। এই জঙ্গলে জমি কোথায়, আর কি করেই বা তা দেওয়া হবে? এ কতটা এলাকা পাচ্ছে তা কিভাবে ঠিক হবে? এত চিন্তা করবেন না বিনয়বাবু, কালই সব দেখতে পাবেন। খাওয়া হয়ে গেলে আঁচিয়ে জল খেয়ে বিনয়কে নিয়ে বিশ্বজিৎ তার ঘরে চলে গেলেন। আজকের পর্ব এখানে শেষ করলাম। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।